নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই যদি কথা বলি, আজকে এমপিসির যে আউটকাম সেটা আসার কথা ছিল, তো সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নিই যে রেট কাট হলো কি হলো না। তো দেখতে পাচ্ছেন এর আগে এই যে রেট, এটা ছিল 5.50%, আর এবারে অ্যাকচুয়াল কত এসেছে তো দেখতে পাচ্ছেন 5.25%, মানে 25 বেসিস পয়েন্টের একটা রেট কাট হয়েছে এবং ডেটও দেখতে পাচ্ছেন আজকেরই ডেট এইখানে রয়েছে। তো আজকের দিনে এই এমপিসি তারাই 25 বেসিস পয়েন্টের রেট কাট করেছে এবং এই রেট কাট করার পরে দেখতে পাচ্ছেন 10টার সময় এই রেট কাটের ডিসিশন এসেছিল এবং তারপরে একটা শার্প র্যালিও দেখা গিয়েছিল। পরে যদিও এই সঞ্জয় মালহোত্রাজির বক্তব্য শুরু হওয়ার পরে মার্কেট নিচের দিকে নামে এবং তারপরে আস্তে আস্তে মার্কেট আবার ওপর দিকে মুভ করে। তো আজকে এই নিফটিতে মোটামুটি 0.60% কাছাকাছি তেজিও দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন আরবিআই তাদের যে স্ট্যান্স সেটা রেখেছে নিউট্রাল, মানে পরবর্তীকালে বিভিন্ন ডেটা দেখে এই যে রেটের ডিসিশন সেটা নেওয়া হতে পারে। আর এই জিডিপি গ্রোথের ফোরকাস্ট এটা কত রেখেছে দেখতে পাচ্ছেন এই 2025-26 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য রেখেছে 7.3%। তো এখানে যে জিডিপির ফোরকাস্ট সেটা বাড়িয়েছে। তো আগেই জিডিপির ফোরকাস্ট কত রেখেছিল 6.8%, তো সেখান থেকে বাড়িয়ে করছে 7.3%। মানে এই যে আরবিআই তাদের কিন্তু এই ভারতের যে ইকোনমি তার উপর এখন যথেষ্ট বিশ্বাস রয়েছে। আর গতকালই কভার করেছিলাম এই যে ফিচ, তারাও এই যে জিডিপির ফোরকাস্ট এটা কত রেখেছে 7.4%। মানে আরবিআই এর ফোরকাস্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিদেশি এজেন্সিটা এদের যে ফোরকাস্ট সেটা কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই এমপিসি বোর্ডে মোটামুটি 6জন মেম্বার রয়েছেন এবং এই প্রতিটা মেম্বারই এই রেট কাটের পক্ষে কিন্তু রায় দিয়েছেন। তো এই রেট কাট কিভাবে হয়, এই যে 6জন মেম্বার রয়েছেন এদের মধ্যে ভোটিং সিস্টেম হয়, তো সেই ভোটে যেই দিকে বেশি ভোট পড়ে সেই ডিসিশনই নেওয়া হয়। তো এখানে কিন্তু 6জনই এই রেট কার্ডের পক্ষে ভোট দিয়েছেন। আর অন্যদিকে ইনফ্লেশনের যে ফোরকাস্ট সেটাও দেওয়া হয়েছে। তো এই ইনফ্লেশন এটা তো একদম নিচু লেভেলে রয়েছে। তো আগেই ইনফ্লেশনের ফোরকাস্ট এটা হয়েছিল 2.6%, তো সেখান থেকে এই ইনফ্লেশনের ফোরকাস্ট এটা কিন্তু আরো বেশি কমানো হয়েছে 2%। তো এই ইনফ্লেশন এটা যদি 2 এর নিচে নেমে যায় তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য খারাপ হবে, তার মানে মার্কেটে কিন্তু ডিমান্ড নেই। তবে আরবিআই এটাও বলেছে এই সোনার উপর দাম যেহেতু বেড়েছে সেই কারণে এই যে ইনফ্লেশন সেটা একটু ভালো জায়গাতে রয়েছে, না হলে এই যে ইনফ্লেশন সেটা কিন্তু আরো বেশি কমতে পারতো। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই আরবিআই তারা এই বন্ড পারচেজের মাধ্যমে এই বাজারে $16 বিলিয়ন ইনজেক্ট করতে চলেছে, মানে বাজারে লিকুইডিটি বাড়বে। তো কি হবে, এই ব্যাংকগুলোর কাছে বিভিন্ন বন্ড থাকে, তো সেই বন্ড এই আরবিআই টাকার মাধ্যমে কিনবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে টাকা আসবে এবং ব্যাংকগুলো সেই টাকা খাটিয়ে বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারবে। তো এই যে ডিসিশন এটা ব্যাংকের জন্য এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র ইকোনমির জন্য কিন্তু ভালো পদক্ষেপ। এবং আরবিআই এটাও বলছে ভারতের যে ফরেক্স রিজার্ভ সেটাও কিন্তু ভালো জায়গাতে রয়েছে এই $686 বিলিয়ন। তো এই যে রুপি বাড়ছে মানে রুপি দুর্বল হচ্ছে সেই নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ এই আরবিআই এর কাছে যথেষ্ট পরিমাণে এই ফরেক্স রিজার্ভ রয়েছে। তো এই আরবিআই চাইলে এই যে ডলার সেটা বিক্রি করে যে কোনো সময় এই যে রুপি সেটাকে শক্তিশালী করতে পারবে। তো মোটামুটি এই আরবিআই এর মিটিং এ সব দিক থেকে কিন্তু পজিটিভ তথ্যই সামনে আসছে। আর এরপরে যদি কথা বলি, এই পুতিন ইন্ডিয়াতে এসেছেন এবং বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেমন ফার্মা সেক্টর, ফার্টিলাইজার সেক্টর, ডিফেন্স সেক্টর। তো তারই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ফার্টিলাইজার সেক্টর সেই নিয়ে কিছু স্টেটমেন্ট সামনে এসেছে। দেখতে পাচ্ছেন মোদি পুতিন জয়েন্ট স্টেটমেন্ট। তো কি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া টু সেট আপ ফার্মা ফ্যাক্টরি ইন রাশিয়া। তো এই রাশিয়াতে এই যে ফার্মা ফ্যাক্টরি সেটা তৈরি করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জয়েন্টে এই যে ফার্টিলাইজার্স সেটাও কিন্তু উৎপাদন করা হবে। তো এই কারণে যদি দেখেন ফার্টিলাইজার কোম্পানিগুলো যেমন এই আরসিএফ এটা দেখতে পাচ্ছেন একটা শার্প র্যালি দেখিয়েছে, প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই এনএফএল এতেও 6%-এর কাছাকাছি আজকের দিনে তেজি দেখা গেছে। তো এই স্টেটমেন্ট আসার পরেই একটা শার্প র্যালি এই দুটো কোম্পানি দেখিয়েছে। এরপরে যদি ইন্ডাইসেসের কথা বলি, তো নিফটি 50 এটা তো 0.59% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট 50 এটা 0.22% বেড়েছে। তারপরে এই আরবিআই বাজারে লিকুইডিটি বাড়াতে পারে এই খবরে নিফটি ব্যাংক এখানে ভালো র্যালি দেখা গেছে 0.82%। সেই কারণে ফাইন্যান্সিয়াল সার্ভিস এরাও বেড়েছে 0.9%। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মধ্যে ব্যাংক রয়েছে এবং তার মধ্যে এনবিএফসি রয়েছে। তো এই এনবিএফসি কারা, এই যে শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, বাজাজ ফাইন্যান্স। তো এরা কি করে ব্যাংকগুলোর থেকে লোন নেয়। তো এর ফলে কি হবে, কম সুদে মানে ইন্টারেস্ট রেট যেহেতু কমলো সেই কারণে এরা কম সুদে এই যে লোন সেটা কিন্তু তুলতে পারবে। তো সেই কারণে কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এই ব্যাংকের সঙ্গে সঙ্গে বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্কেট বেড়েছে তার পেছনেও একটা কারণ রয়েছে। তো এই যে ব্যাংকে ইন্টারেস্ট রেট কম হচ্ছে তার মানে কি, মানে ফিক্সড ডিপোজিটের যে রেট সেটাও কিন্তু কম হলো। তো অনেক মানুষ যারা ফিক্সড ডিপোজিট করার দিকে ঝুঁকছিলেন তারা হয়তো এই মার্কেটে আসতে পারেন। তো সেই কারণে কিন্তু মার্কেটে আজকে একটু তেজি দেখা গেছে। তারপরে এই মিড ক্যাপ সিলেক্ট এটা 0.89% বাড়া, 100, 200, 500 এগুলো সব 0.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মিড ক্যাপ 50 এটা বেড়েছে 0.76%, মিড ক্যাপ 100 এটা বেড়েছে 0.49%, কিন্তু এই স্মল ক্যাপ 100 এটা 0.57% পড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা পড়েছে 0.37%। মানে মিড ক্যাপ লার্জ ক্যাপ এগুলো তো আজকে মার্কেটে
মোটামুটি ভালো পারফর্ম করেছে, কিন্তু অন্যদিকে এই স্মল ক্যাপ এই যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি, অনেকটা করেই নেগেটিভিটি দেখিয়েছে এবং আজকে মার্কেট ব্রেথও খারাপ। তো দেখতে পাচ্ছেন যেখানে 1331 খানা শেয়ার বেড়ে বন্ধ হয়েছে, সেখানে 1769 খানা শেয়ার লাল নিশানে বন্ধ হয়েছে। তো অনেকের পোর্টফোলিও কিন্তু আজকে লাল নিশানে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চলুন দেখে নিই সেই সব শেয়ারগুলো যেগুলো আজকে মার্কেটে ভালো এবং খারাপ পারফর্ম করেছে। তো প্রথমে দেখবো সেই সমস্ত শেয়ারগুলো যেগুলো আজকে অনেকটা করেই পড়েছে। তো এই কেনস্টেক আজকের দিনে 12.31% পড়ে গেছে এবং গতকালও পড়েছিল। যদি দেখেন এই গত 5 দিনে 20%-এর কাছাকাছি পড়েছে। তো এর পেছনে দুখানা কারণ রয়েছে। তো গতকাল কভার করেছিলাম এই যে কোটাক তার এই কোম্পানির ডিসক্লোজার নিয়ে কিছু অনিয়ম সামনে রেখেছে। মানে কি হয়, কোম্পানিকে বিভিন্ন ট্রানজাকশন মানে কোম্পানির যে লাভ ক্ষতির হিসাব সেগুলো ঠিকঠাক ভাবে ইনভেস্টরদের জানাতে হয়। তো এই কোটাক ইকুইটি এরা কিন্তু এটাই বলছে কোম্পানির সেই যে কাজ সেটা কিন্তু ঠিক মতো করেনি, মানে গুডউইল সংক্রান্ত কিছু ইনকাম কোম্পানির খাতায় এসেছিল যেটা কোম্পানি দেখায়নি। এবং এরপরে জেপি মর্গান এরাও দেখতে পাচ্ছেন কিছু অ্যাডভাইস দিয়েছে এই ইনভেস্টরদের প্রতি, কি অ্যাভয়েড বটম ফিশিং। তো এই স্টক 5 দিনে প্রায় 20%-এর কাছাকাছি পড়ে গেছে। তো সেই কারণে অনেকে চাইবে এই সময় একটু কিনে নিই, হালকা একটু রিকভার করলে আমার কিছু প্রফিট তৈরি হবে। তো জেপি মর্গান এরা কিন্তু সেই জিনিসটাকেই অ্যাভয়েড করার কথা বলছে এবং বর্তমানে অ্যাভয়েড করার কথা বললেও এখনো কিন্তু এই যে জেপি মর্গান তারা কেনস্টেক এর প্রতি বুলিশ মনোভাবই বজায় রেখেছে। দেখতে পাচ্ছেন ওভারওয়েট মানে বেশি করে কেনার কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে এই 7,550 টাকার টার্গেটও দিচ্ছে। আর বর্তমানে দাম কত চলছে? বর্তমানে দাম চলছে 4,365, মানে এইখান থেকেও প্রায় কিন্তু 3,000 টাকার উপরের টার্গেট দিচ্ছে। তো এই জেপি মর্গান এরা এটাই বলছে এই কোম্পানি ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো নিয়ে কিছু প্রবলেমের মধ্যে পড়েছে এবং বিশেষ করে কোয়ার্টার 2 এর রেজাল্টের পর থেকেই কোম্পানি কিন্তু এরকম নিচের দিকে আসছে। তো এই সময় এটাই উচিত হবে পরবর্তী কোয়ার্টারের যে নাম্বার সেটা দেখেই এই কোম্পানিতে কোনো ডিসিশন নেওয়া। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা এই ব্যাপারে কিছু ক্ল্যারিফিকেশন সামনে রেখেছিল, মানে কোম্পানি তাদের দিক থেকে বলার চেষ্টা করেছিল যে তারা কোনো অনিয়ম করেনি, কিন্তু তবুও দেখতে পাচ্ছেন এই যে ট্রেডাররা তারা কোম্পানির যে ম্যানেজমেন্টের ক্ল্যারিফিকেশন সেটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে দিয়েছে এবং স্টকটা আজকের দিনেও 12% পড়ে গেছে। তারপরে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এটা আজকের দিনে 5%-এর কাছাকাছি পড়েছে, তবে এতে ডিমার্জার রিলেটেড কিছু তথ্য সামনে এসেছে সেই কারণে পড়েছে এবং আজকে এই ডিমার্জারের রেকর্ড ডেট ছিল। এই যে কোয়ালিটি ওয়ার্লস কোম্পানির যে আইসক্রিমের বিজনেস সেটাই কোম্পানি থেকে ডিমার্জ হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই 5 তারিখ মানে আজকের দিনে এই রেকর্ড ডেট ছিল। তো আজ থেকে যে হাল যে শেয়ারটা ট্রেড হচ্ছে তার মধ্যে কিন্তু এই যে আইসক্রিমের বিজনেস সেটা নেই। তো এই যে ডিমার্জ রেশিও এটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন 1:1, তার মানে যার কাছে হিন্দুস্তান ইউনিলিভারের একখানা শেয়ার হয়েছে তো তারা পরবর্তীকালে এই যে কোয়ালিটি ওয়ার্লস যে শেয়ারটা লিস্ট হবে তারও কিন্তু একটা করে শেয়ার পাবে। তো এই শেয়ার পেতে পেতে মোটামুটি ফেব্রুয়ারি মাস হয়ে যাবে এবং এই ডিমার্জারের কারণে আজকে কিন্তু স্টকটা 6%-এর কাছাকাছি পড়েছে। তবে স্টকটা যতটা পড়ার কথা ছিল তার থেকেও কিন্তু বেশি পড়েছে। দেখতে পাচ্ছেন এই যে হালের ডিসকভারি প্রাইস এটা তৈরি হয়েছিল 2424, কিন্তু যদি দেখেন সেই 2424 সেইখান থেকেও কিন্তু অনেকটাই নিচের দিকে পড়া। তো এই যে কোয়ালিটি ওয়ার্লস মানে কোম্পানির যে আইসক্রিমের বিজনেস এটা থেকে ভালো রেভিনিউ প্রফিট এগুলো তৈরি হচ্ছিল। তো সেই বিজনেসটা ডিমার্জ হয়ে যাওয়ার পরে অনেক ইনভেস্টর কিন্তু এই স্টকে ভালো পরিমাণে সেলিং করেছে। তো সেই কারণে স্টক নিচের দিকে এসেছে। আর অন্যদিকে কোয়ালিটি ওয়ার্লস এই যে শেয়ারটা এর ডিসকভারি কত হতে পারে 50 থেকে 60-এর মধ্যে এই যে কোয়ালিটি ওয়ার্লস তার ডিসকভারি কিন্তু হতে পারে। তারপরে স্যাফায়ার ফুডস ইন্ডিয়া লিমিটেড এটা 4%-এর উপরে পড়া। তো দেখতে পাচ্ছেন এই স্যাফায়ার ফুডস এবং এর সঙ্গে সঙ্গে দেওয়ানি ইন্টারন্যাশনাল এই দুটো কোম্পানি মার্জ হতে চলেছে। কিসের জন্য? এই KFC পিৎজা হাট এই যে ইন্ডিয়ার অপারেশন গুলো রয়েছে এইগুলোকে মার্জ করার ব্যাপারে। তো এই স্যাফায়ার ফুডস এই কোম্পানিটা এই দেববাণী ইন্টারন্যাশনাল এই কোম্পানির মধ্যে মার্জ হয়ে যাবে এবং বাজারে শুধুমাত্র একখানা কোম্পানি থাকবে এই দেববাণী ইন্টারন্যাশনাল। তো সেই কারণে এই যে স্যাফায়ার ফুডস এই স্টকটা 4%-এর উপরে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেববাণী ইন্টারন্যাশনাল এটাও আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি পড়েছে। এরপরে বিজয়া ডায়াগনস্টিক এটা 5%-এর উপরে ডাউন হয়েছে। তারপরে সিরমা SGS এটা 5.5% পড়েছে। তারপরে যদি কথা বলি ইন্টারগ্লোব এভিয়েশন এটা আজকের দিনে 1.27% পড়ে বন্ধ হলেও একসময় কিন্তু একটা শার্প রিকভারি দেখা গেছে, প্রায় দেখতে পাচ্ছেন 3%-এর কাছাকাছি বেড়ে গিয়েছিল। তো কি কারণে? তো এই যে পাইলটরা রয়েছেন তাদের এই রেস্ট নিয়ে বিভিন্ন রকম নিয়ম রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে DGCA এরা সেই যে নিয়মগুলো সেগুলো কিছুটা শিথিল করেছে। তো বর্তমানে পাইলটদের ক্রাইসিস দেখা যাচ্ছে এবং সেই কারণে এই যে রেস্টের নিয়ম সেখানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে এবং তারপরে স্টকে কিন্তু একটা ভালো রিবাউন্ড এসেছে। যদিও তারপরে স্টকটা আবার টপ লেভেল থেকে পড়েও যায় দেখতে পাচ্ছেন। তারপরে এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু 1.82% পড়েও গেছে। তবে কোম্পানি কিন্তু নিজেই বলছে পরবর্তী 2 মাস তাদের যে বিজনেস সেখানে প্রবলেম দেখা যেতে পারে, কারণ এই পাইলটের শর্টেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই এভিয়েশন সেক্টরে এই যে পাইলট সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে প্রিমিয়ার এনার্জিস
এতে 4.57% ডাউনফল দেখা গেছে। আর এরপরে যদি বাড়া শেয়ারের কথা বলি, তো আজকে মার্কেটে সেরকম খুব বেশি যে বেড়েছে এমন চেনাশোনা শেয়ার খুবই কম। তো তারই মধ্যে যদি দেখেন পতঞ্জলি ফুডস, এটা 3.64% বেড়েছে। আর যদি কথা বলি সুন্দরম ফাইন্যান্স, এতে 3.54% র্যালি দেখা গেছে। আর এরপরে অনেকেই প্রশ্ন করছেন, আজকে বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে, তো অনেকে ভয়ও পেয়েছেন, মানে অনেক যে ব্রোকার রয়েছে সেগুলো কিন্তু হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো এই যে গ্রো, জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক, এই ধরনের যে ব্রোকারগুলো, এতে প্রবলেম হচ্ছিল। অনেকের যে হোল্ডিং সেটা লোড হচ্ছিল না, অনেকে তো লগ ইন করতেও পারছিলেন না। আর শুধুমাত্র এই ব্রোকার অ্যাপেই নয়, বিভিন্ন ধরনের সার্ভার সিকিউরিটি এর জন্য ক্লাউড ফ্লেয়ার ইউজ করে থাকে, সেইগুলোতেই কিন্তু প্রবলেম দেখা গেছে। দেখতে পাচ্ছেন এই যে কানভা রয়েছে, জুম, শপিফাই, এইগুলোতেও কিন্তু প্রবলেম দেখা গেছে। তো সেই কারণেই এই যে ব্রোকিং অ্যাপগুলো, এগুলোতে গ্লিচ দেখা গেছে। তো এই ক্লাউড প্লেয়ার এরা কি বলছে, কি কারণে এই কোম্পানিগুলোতে প্রবলেম দেখা গিয়েছিল? তো কোম্পানি বলছে তাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন, সেখানে এই সিকিউরিটি আপডেট করা হয়েছে এবং তারপরেই কিছুক্ষণের জন্য কিন্তু এরকম প্রবলেম দেখা গেছে। তবে এই সময়টা খুব অল্পই ছিল। তো যেই ধরনের অ্যাপে হাই ট্রাফিক থাকে, মানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, সেখানে কিন্তু এই প্রবলেম দেখা গেছে। তো মোটামুটি যদি কথা বলি, প্রায় 26 মিনিটের কাছাকাছি এই প্রবলেম কিন্তু চলছিল। তো অনেকে অ্যাপে লগ ইন করতে পারছিলেন না, অনেকে কিন্তু ট্রেডিংও করতে পারছিলেন না। তো দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশন আপডেট, সেটা আনার পরেই কিন্তু এরকম প্রবলেম দেখা গেছে। তো এই চার্ট লোডিং সেখানেও ডিলে দেখা যাচ্ছিল, তারপরে এই লগ ইন ফেলিয়ার হচ্ছিল, তারপরে এই যে অর্ডার প্লেসমেন্ট সেখানেও কিন্তু ডিলে হচ্ছিল। তবে এই ব্রোকিং অ্যাপগুলোতে এই যে আউটেজ, সেটা কিন্তু 12 মিনিটের মধ্যে ঠিকও হয়ে যায়। তো এই সময় যারা ট্রেডিং করছিলেন হয়তো তাদের কিছুটা লস হতে পারে, কিন্তু যারা ইনভেস্টর আছেন তাদের কিন্তু সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই। আর এরপরে যদি নিফটির কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন 38টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 12খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো এই নিফটির মধ্যে 50টা কোম্পানি থাকে, এইখানে তাহলে একটা অতিরিক্ত কেন দেখাচ্ছে, এই যে আনচেঞ্জড। তো এর মধ্যে হালের যে বিজনেসটা যেটা ডিমার্জ হলো, মানে কোয়ালিটি ওয়ার্লস, সেইটা কিন্তু এখানে শো করছে। তো এখানে দেখার দরকার নেই, এটাকে ইগনোর করলেও চলবে। আর এরপরে চলুন দেখে নিই কোন শেয়ারগুলো বেশি পড়লো এবং বাড়লো। তো দেখতে পাচ্ছেন শ্রীরাম ফাইন্যান্স, এটা 3.04% বেড়েছে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই এর এই আউটকামের পর 2.49% বাড়া। বাজাজ ফিনসার্ভ, এটা বেড়েছে 2.13%। তো দেখতে পাচ্ছেন টপ 3খানা কোম্পানি কিন্তু এই ফাইন্যান্স সেক্টর থেকে বিলং করছে। তারপরে আদানি এন্টারপ্রাইজেস, এটা 2%-এর উপরে বেড়েছে এবং মারুতি এখানে 1.91% তেজি দেখা গেছে। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো প্রথমে এই ডিমার্জের কারণে এই যে হিন্দুস্তান ইউনিলিভার, এখানে 3.34% ডাউনফল দেখা গেছে। ইটার্নাল, এটা পড়েছে 1.35%। ইন্ডিগো, এটা 1.27% ডাউন হয়েছে। ট্রেন্ড পড়ে গেছে 0.85%। তারপরে এই সান ফার্মা, এখানে 0.73% ডাউনফল দেখা গেছে। আর গতকাল টাটা মোটরস তাদের জাগুয়ারের যে সেলস, সেটা প্রকাশ করেছিল। তো এই সেলস, মানে ইউকেস যে সেলস, সেখানে 17% ডাউনফল দেখা গেছে এবং তারপরে স্টকটা আজকে 0.69% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।